কথাটা বলার সাথে সাথে গাড়িটা বোম ব্লাস্ট হয়। গাড়িটার অবস্থা খারাপ হয়, আর সাথে আকাশেরও। আর ওই বোমের শব্দের পর আকাশের আর কোনো কথা মনে নেই। আর ইরা ফোনের ওই দিক থেকে কথা বলেই চলেছে, কিন্তু কোনো শব্দ পাচ্ছে না ইরা। আকাশ বলেই চিৎকার দিয়ে ওঠে। আকাশকে ডাকতে ডাকতে ইরার হাত থেকে ফোনটা পড়ে ভেঙে যায়, সাথে কলও কেটে যায়। এইদিকে আকাশের এমন অবস্থা দেখে সিকিউরিটিগুলো দৌড়ে আসে, আর আকাশের ক্ষতস্থানে কেমিক্যাল মাখাতে থাকে, যাতে করে আকাশের দেরি হলেও চিকিৎসা করতে পারে। সেই জন্য কেমিক্যাল দিয়ে অন্য গাড়িতে করে একটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে চলে যায়। ওইদিকে কয়েকজন ডাক্তার আকাশের চিকিৎসা করতে থাকে, অন্যদিকে আকাশের জন্য কান্না করতে থাকে। তাই আকাশ দেরি না করে ওর এজেন্সির অফিসের মধ্যে চলে যায়। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এখানে? আমার একজনের লোকেশন জানতে হবে। কার লোকেশন জানবে? ইরা এরপর শাহিনাকে সবটা বলে। শাহিনা সবটা শুনে ইরাকে বলে, আচ্ছা আমার সাথে চলো দেখি কোনো ট্রেস পাই কিনা। ইরা শাহিনার সাথে যেতে থাকে কন্ট্রোল রুমে। সেখান থেকে এজেন্সি তাদের সব নেটওয়ার্কের কাজ করে থাকে। ইরা, এদের নাম্বারটা বলো, ওই নাম্বারের লোকেশনে গিয়ে দেখি। +87-925 এটার নাম্বার, আর এখন নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। আচ্ছা আমি চেক করতে বলি। শাহিনা বলাতে কন্ট্রোল রুমের থাকা একজন এজেন্ট জানায় নম্বরটা একটা আইল্যান্ডের কাছে আছে, এখন লোকেশন অফ দেখাচ্ছে। তাহলে তুমি ওই লোকেশনে দুজন এজেন্টকে নিয়ে যাও। আমি তো বুঝতেই পারছো এখান থেকে বের হতেই পারবো না, কোনো সাহায্য লাগলে বলবে, আমি এখান থেকেই বলে দিব। এদিকে ইরা ওই লোকেশনে চলে যায়। ওখানে ইরা আকাশে পুড়ে যাওয়া গাড়ি দেখতে পায়। গাড়ি দেখে ইরা তো কান্না করে দেয়। গাড়ির পাশে একটা বাড়ি দেখতে পায়, তাই ইরা ওদের নিয়ে ওই বাড়িতে যায়। সাথে সাথে কলিং বেল চাপ দেয়, কিন্তু কেউ ভেতরের দরজা খুলছে না। তাই ওরা দরজা ভেঙে ভিতরে যায়। ওখানে কাউকে না পেয়ে ইরা নিরাশ হয়ে ওখান থেকে চলে আসে এজেন্সিতে। কি হলো ইরা, কাউকে পাওনি? ওখানে একটা বাড়ি দেখতে পেলাম, কিন্তু দরজা ভেঙে ভিতরে গেলাম, তাও কাউকে দেখতে পেলাম না। আচ্ছা ওর কোনো ছবি আছে কি তোমার কাছে? ছবি তো নেই, কিন্তু ছবি দিয়ে কি করব? তুমি একটা কাজ করো, তুমি আকাশের ডিটেলস এখানে লিখে দিয়ে যাও, আমরা যত তাড়াতাড়ি পারি খুঁজে দেখব। অন্যদিকে ডাক্তাররা আকাশের চিকিৎসা করতে থাকে। শরীরে তেমন একটা অংশ পুড়ে যায়নি, কারণ আকাশের শরীরে পোশাক থাকার কারণে বোমের আঘাত থেকে রক্ষা পায়। শুধু হাতে কিছু স্থান পুড়ে গিয়েছে, আর বোমের আঘাতে অনেক দুর্বল হয়ে পড়েছে। এভাবে ওরা আকাশের চিকিৎসা করতে থাকে 3 দিন ধরে। এদিকে ইরা আবারও আকাশের বাড়িতে আসে, তবে আজকে ভেতরে ঢুকে দুজন লোক আর দুজন মেয়ে সিকিউরিটি দেখতে পায়। এই মেয়ে, কে তুমি? এখানে কি চাই? তনুর কথা শুনে ইরা মেয়েটার দিক তাকালো। মেয়েটার শরীরে কালো জ্যাকেট, যেমনটা ইরা এজেন্সির লোকে গায়ে দেয়। দেখুন, আমি এখানে আমার আকাশকে খুঁজতে এসেছি। তোমার আকাশ মানে? আর তুমি স্যারকে কি করেছিল? দেখুন, আমি আকাশকে ভালোবাসি, আর 3 দিন আগে এখানে গাড়ির বোম ব্লাস্ট হওয়ার পর ওর কোনো খবর পাইনি। কিন্তু ওই দিন এখানে এসেও তো কাউকে পেলাম না, তাহলে আজকে আপনার এখানে কি করে? সেসব বিষয়ে আপনাকে বলতে রাজি নই। আপনি এখান থেকে যাবেন কি, না হয়তো আমি গুলি করে দিব। প্লিজ এমনটা করবেন না। আপনি একবার ওর বাবা মাকে ডেকে দিন, আমি ওনাদের সাথে কথা বলে চলে যাব, শুধু একবার। এরপর তনু এসে ইরাকে চেক করে। ইরার কাছে কোনো বন্দুক না থাকায় ইরাকে আকাশের বাবা মায়ের কাছে নিয়ে যায়। ম্যাডাম, একটি মেয়ে স্যারের খোঁজে এসেছে। নাম কি মেয়েটার? আর কি জন্য এসেছে, কিছু বলেছে কি? ম্যাডাম, উনি আপনার সাথে কথা বলবে, আর স্যারের খোঁজে এসেছে। ভেতরে পাঠিয়ে দাও। তনু বাইরে এসে ইরাকে রুমের ভেতরে নিয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? আমার ছেলের খোঁজই বা কেন করছো? আন্টি, আমি ইরা চৌধুরী, আমি আকাশের খোঁজে এসেছি। আকাশ তো আজ 3 দিন ধরে বাড়িতে নেই। কোথায় গিয়েছে কিছুই ছেলেটা জানিয়ে যায়নি। অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। তোমার নামটা খুব চেনা চেনা লাগছে আমার। আসলে আন্টি, ওর গাড়িকেও বোম দিয়ে ব্লাস্ট করে। ওই সময় ও আমার সাথে কথা বলছিল। ওই সময়ের পর থেকে আর ওর খোঁজ পাইনি আমি। ইরার কথা শুনে আকাশের মা তো কান্না করতে থাকে, কেননা উনি তো এই ব্যাপারে কিছু জানে না। আন্টি, আপনি কান্না করবেন না। আপনাদের এখানে থাকা অনেক রিস্ক হয়ে যাবে, তাই আপনারা আমার বাড়িতে থাকতে পারেন, সাথে এরাও।
ওখানে কোনো সমস্যা হবে না আপনার। যতদিন না আকাশকে খুঁজে বের করতে পারছি ততদিন আপনারা আমার বাড়িতেই থাকবেন। তা কি করে হয়? স্যারের অনুমতি ছাড়া তো এনাদের বাড়ির বাইরেও যেতে পারবে না। আর আমরা আপনাকে চিনি না, তাহলে কেন আপনার সাথে যাব বলতে পারেন? পরে যদি আবারও অ্যাটাক হয় তখন আপনারা দুজন কি করবেন? আমাদের আরও কিছু সিকিউরিটি ছিল, ওদের যখন দেখা যাচ্ছে না তার মানে ওরা নিশ্চয়ই স্যারকে কোনো একটা জায়গায় নিয়ে চিকিৎসা করেছে। সিকিউরিটি কিভাবে চিকিৎসা করবে? প্লিজ আপনি এখান থেকে যান। আর স্যার না ফেরা পর্যন্ত আমরা কাউকে ভরসা করতে পারবো না। আর যদি কেউ হামলা করতে আসে তাহলে তার জন্য সব রকম ব্যবস্থা আমাদের আছে, তাই আপনি আসতে পারেন। এদিকে ইরা নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসে। আজ 3 দিন হলো স্যারের জ্ঞান ফিরেছে, কিন্তু স্যারের সুস্থ হতে তো এখনো অনেক দিন সময় লাগবে। তাহলে এখন স্যারের পরিবারের একটা কল দিয়ে জানিয়ে দিলে ভালো হবে। এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলেই আকাশের বাড়িতে থাকা বাকি দুজন সিকিউরিটিকে কল দিয়ে জানিয়ে দেয়। ওনারা আকাশের সুস্থতার কথা শুনে অনেকটা খুশি হয়। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ও সিকিউরিটিকে ডেকে নিজের মোবাইলটা নেয়। মোবাইল হাতে নিয়ে নিজের বাবা মায়ের সাথে কথা বলে। ইরাকে কল দেয়। হ্যালো, কে বলছেন? আমি আকাশ বলছি। তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম? ওই দিন তোমাকে খুঁজতে তোমার বাসায় গেলাম, কিন্তু কাউকে পেলাম না। তারপর 2 দিন আগে গিয়েছি, তোমার বাবা মায়ের সাথে কথা বলেছি, কিন্তু ওনারাও কিছু জানে না বললো। আসলে ওনারা বাড়ির ভেতরে ছিল, তাই এখন আমি ঠিক আছি। তুমি কি করছো? তোমার জন্য চিন্তা করতে করতে আমার অবস্থা শেষ, আর তুমি বলছো আমি ঠিক আছি কিনা? কি করব, গতকাল জ্ঞান ফিরেছে, তাই আজকে কল দিলাম তোমাকে। আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসবো। ইরার সাথে কথা বলে আকাশ একটু রেস্ট নেয়। পরের দিন আকাশ সুস্থ হয়ে ওদের আগের বাড়ি চলে আসে। বাড়িতে এসে ওর মা বাবাকে নিয়ে যাবে অন্য আরেকটা বাড়িতে, সেই জন্য সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আকাশের সুস্থতার কারণ ডেভিলের কাছে চলে যায়। আকাশের সুস্থতার কথা শুনে ডেভিল অনেক চমকে যায়। এই দুর্ঘটনার পরও আকাশ কি করে বেঁচে আছে? তা মাত্র 5 দিনই সুস্থ হয়ে গেল, কিভাবে সম্ভব এটা? এদিকে আকাশ ওর মা বাবাকে নিয়ে নতুন বাড়িতে যাচ্ছে, আর পথের মধ্যে আবার ওদের ওপর হামলা শুরু হলো। আকাশ গাড়ি ড্রাইভ করছে, যার জন্য আকাশ গাড়িটার সব কিছু জানে। এতে করে গাড়ি কখন কি করতে হবে তা আকাশ ভালো করেই জানে। এই গাড়ির চাকাটা এতটা শক্তিশালী যে গাড়িটার চাকা কোনো মতে ক্ষতি করা সম্ভব না, আকাশের আগের গাড়িটার মতোই। এদিকে আকাশ গাড়িটা চালিয়ে একটা মাঠে নিয়ে আসে। গাড়িটার সব কিছু বন্ধ করে আকাশ গাড়ি থেকে বের হয়, দুটো হাতে দুটো বন্দুক নিয়ে গুলি করতে থাকে ডেভিলের লোকদের। ওরাও আকাশকে গুলি করে, কিন্তু আকাশের গায়ে জ্যাকেটের জন্য গুলি আকাশের গায়ে লাগে না। কিন্তু আকাশ ওদের গুলি করে অনেককে মেরে ফেলে, বাকিরা ভয়ে পালিয়ে যায়। ওদের মেরে আকাশ যে নিজের গাড়ির দরজা খুলে ভেতরে তাকিয়ে দেখে আকাশের বাবা মা অনেক ভয় পেয়ে আছে। তাই আকাশ ওর বাবা মায়ের দিকে হাত বাড়িয়ে বলে, ভয়ের কারণ নেই আব্বু, ওরা চলে গিয়েছে। আমরা ওদের ভয় পাচ্ছি না, আমরা তো ভয় পাচ্ছি তোকে। আমাকে? হ্যাঁ তোকে। তুই কি সত্যি ডক্টর না মাফিয়া? কি বলছো এসব মা? ঠিকই তো বললাম। তোর গাড়িতে এত অস্ত্র কেন, আর তুই বন্দুক কিভাবে চালাস? এখন এইসব বিষয়ে কথা না বাড়িয়ে চলো এখান থেকে, নয়তো আরো বিপদ হতে পারে। তার আগে বল ওরা কারা, আর আমাদের ক্ষতি কেন করতে চাইছে? ওরা হয়তো আমাদের বিজনেস শত্রুও হতে পারে। তা কখনো সম্ভব না, কারণ ওরা তো শুধু তোকেই মারতে চায়, আমাদের কেন নয়। আব্বু আম্মু, এখন এইসব বিষয়ে কথা না বলে তাড়াতাড়ি চুপ করে বসো। তোমাদের নিরাপত্তার জন্য আমার এত কিছু করা। কিন্তু তোর গাড়িতে এত অস্ত্র কেন, আর তুই ডাক্তারি ছাড়া আর কি কি করিস? আম্মু আব্বু, তোমাদের আমি পরে বলবো, এখন চলো আমার সাথে। কথাগুলো বলে আকাশ গাড়ি চালাতে থাকে, সাথে ওর বাবা মাকে নিয়ে একটা আইল্যান্ডের ভেতরে চলে আসে। আব্বু আম্মু, তোমরা আজ থেকে এখানে থাকবে, আর ব্যবসায়ী সব দিক আমি সামলাবো। তোমরা শুধু এখানে থাকবে, এখানে বাড়ির বাইরে কোনো সিকিউরিটি থাকবে না, শুধু থাকবে ওই 2টা মেয়ে। দেখ, আমরা বুঝতে পারছি তুই যাই করছিস আমাদের ভালোর জন্যই করছিস,
তোর না ক্ষতি হয়ে যায়, এই জন্যই বলছি এই অস্ত্র ছেড়ে দে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, এটাই শেষ সিক্রেট বাড়ি। এখানেও যদি তোমাদের নিরাপত্তার সমস্যা হয়, এরপর তোমাদের আলাদা একটা জগতে নিয়ে যাব, যেখানে তোমরা সারা জীবন সেফে থাকবে। এখন চলো তোমাদের বাড়ির ভেতরটা দেখাই, যাতে করে তোমাদের অসুবিধা না হয়। এরপর আকাশ ওনাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে সাথে সব কিছু বুঝিয়ে দিয়ে বের হয়ে আসে অফিসে। অফিসে এসে সব ফাইল দেখে নেয়, সাথে ডেভিলের ঠিকানা খুঁজে ওখানে যায়। ওখানে দেখে ডেভিল একটা বাড়িতে থাকে। এখানে অনেক সিকিউরিটি, তাই আকাশ ওখানে গেল। ডেভিল সিকিউরিটি আকাশকে দাঁড় করিয়ে চেক করে, সাথে ডেভিলের পারমিশন নিয়ে আকাশকে ভেতরে ঢুকতে দেয়। আকাশ ভেতরে গিয়ে ডেভিলকে দেখে দৌড়ে গিয়ে একটা ঘুষি দেয় ডেভিলকে। এতে ডেভিলের সিকিউরিটি আকাশকে মারতে গেল। তোমরা দাঁড়াও, ওকে মারতে হবে না, তোমরা নিজেদের জায়গায় এসে দাঁড়াও। তা বলুন মিস্টার আকাশ, কি মনে করে আমার বাড়িতে আসা? তোর সাহস কি করে আমার উপর হামলা করার? কুল ডাউন মিস্টার আকাশ, কুল ডাউন। আমি যে তোমার উপর হামলা করেছি এর কোনো প্রমাণ কিন্তু তোমার কাছে নেই। সাথে বলেছেও না এটা তোমার বাড়ি না, আমার বাড়ি। তাই নিজেকে সংযত না রাখলে শেষে তোমারই ক্ষতি। এরপর যদি আমার অথবা আমার পরিবারের দিকে তাকাস, তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। কথাগুলো বলে আকাশ চলে আসে ওর বাড়িতে। এদিকে ইরা এখন অনেকটা খুশি আকাশ যে বেঁচে আছে সে খবরটা শুনে। তাই আজকে ইরা ওদের এজেন্সিতে আসে। এখানে এসে জানতে পারে ওদের প্রেসিডেন্ট ওদের জন্য একটা কাজ রেখে গিয়েছে। কি কাজ সেটা? কাজ হচ্ছে ডেভিলের সম্পর্কে তথ্য জোগাড় করা। সেজন্য ওর সম্পর্কে যত তাড়াতাড়ি পারো তথ্য করতে হবে। কিন্তু এই কাজটা করবে কে? তুমি আছো, আর কয়েকজন এজেন্টও থাকবে তোমার সাথে। ওরা তোমাকে সাহায্য করবে, সাথে ওরাও তথ্য সংগ্রহ করবে। ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে পড়ি। একটা কথা বলা ছিল, তোমাকে যে ছেলেকে খুঁজে বের করতে বলেছিলাম ওর সাথে আজকে সকালে কথা হয়েছে। ও এখন ঠিক আছে, তাই আপনারা শুধু শুধু আর ওকে খোঁজার দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমার কাজে লেগে পড়ো। ইরা ওখান থেকে 2 মেয়ে এজেন্ট আর 3 ছেলে এজেন্ট এর সাথে বেরিয়ে যায় ডেভিলের সম্পর্কে তথ্য জোগাড় করতে। এইভাবে প্রায় 15 দিন কেটে যায় ওদের তথ্য জোগাড় করতে করতে। সাথে ইরা ওই কয়েকদিন আকাশের সাথে প্রায় সময় কথা বলতো। 15 দিন পর ওরা এজেন্সিতে আসে। এদিকে ইরা নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসে। তা তোমরা কোন তথ্য জোগাড় করতে পেরেছো কি? জি ম্যাম, ওনার সম্পর্কে আমরা বেশি তথ্য পাইনি। শুধুমাত্র এতটুকু জেনেছি যে উনি একজন বিজনেসম্যান। এছাড়া তেমন কোনো একটা ক্লু পাইনি ওনার সম্পর্কে। সাথে এটাও জেনেছি এছাড়া ওনার আরও কয়েকটি ব্যবসা আছে যার সম্পর্কে কেউই ঠিকমতো জানে না এখনও। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাহলে তো আমাদের যে করেই হোক ওই গোপন ব্যবসা সম্পর্কে জানতে হবে, কারণ ওইগুলো জানতে পারলেই সব সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবো। তাহলে ম্যাম এখন উপায় কি? এই বিষয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলে দেখতে হবে, দেখি উনি কি বলে। তবে ওনার কথা শুনে মনে হচ্ছে অনেক আপসেট আছে উনি। তাহলে ম্যাম আমরা আসি। ইরা ওখান থেকে বের হয়ে আসে, সাথে আকাশকে কল দিয়ে একটা জায়গায় আসতে বলে। আকাশ ইরা কথা মতো ওই জায়গায় চলে আসে। কি জন্য ডেকেছো আমাকে? ডেকেছি তোমাকে দেখতে। আমাকে দেখার কি আছে? বাইরে তুমি এত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরলে, আর আমি কি তোমাকে দেখতে পারি না বুঝি? তা তো দেখতেই পারো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এছাড়া অন্য কিছু নিয়ে চিন্তিত। ওই একটু আধটু চিন্তা আর কি। তাহলে শুনি, কি নিয়ে এত চিন্তিত তুমি? ডেভিলকে নিয়ে। ডেভিল? ও কি করলো আবার তোমার সাথে? তোমরা কেমন তার সম্পর্কে একটু জানার জন্য। নাকি তার প্রেমে পড়ে গিয়েছো সেই জন্য জানতে চাইছো? আরে না, আচ্ছা তুমিও তো বিজনেসম্যান, ওই ডেভিলও বিজনেসম্যান, তাহলে ওনার সম্পর্কে তুমি নিশ্চয়ই কিছু না কিছু তথ্য তো তোমার জানার কথা। তা তো জানবই, লোকটা ভালো না। বিজনেসের পাশাপাশি আরও অনেক রকমের খারাপ কাজ করে, কিন্তু কি সেগুলো আর কোথা থেকে করে তা আমি জানি না। কিন্তু তুমি হঠাৎ করে এইগুলো জানতে চাইছো, তা জেনেই একটু অবাক হচ্ছি আর কি। হয়েছে, আর অবাক হতে হবে না। এখন চলো, তোমার বাবা মায়ের সাথে আমার পরিচয় করে দিবে। হঠাৎ আমার বাবা মায়ের সাথে পরিচয় হতে চাও কেন? দেখলে না, ওই দিন ওনাদের কত করে বলেছিলাম আমার সাথে আসার জন্য, কিন্তু ওনারা আমাকে না চেনার কারণে আমার সাথে তো আসতেই চাইলো না। ও এই ব্যাপার, তাহলে চলো তোমাকে নিয়ে যাই।
তার আগে তোমার ফোনটা আমাকে দাও। কেন বলো তো? কারণ কেউ তোমার ফোন ট্র্যাক না করে যাতে আমার নতুন বাড়িতে যেতে না পারে, আর তোমার গাড়িটাও ইউজ করে যেতে পারবে না। এক কথায় তুমি আমার গাড়ি করে যাবে, আবার আমার গাড়ি করেই আসবে, সাথে তোমার মোবাইল বন্ধ থাকবে। ঠিক আছে, এই নাও মোবাইল। আকাশ ইরার থেকে ফোন নিয়ে বন্ধ করে দেয়, সাথে ইরাকে নিয়ে গাড়িতে ওঠে এবং আকাশও নতুন বাড়িতে চলে আসে। ওখানে আকাশের ওর মা বাবার সাথে ইরার পরিচয় করিয়ে দেয়। ইরা ওনাদের সাথে অনেকক্ষণ সময় কাটায়। এরপর ইরা ওনাদের সাথে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দেয়। ইরা আড্ডা দেওয়ার শেষ হলে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে ইরা আগের জায়গায় চলে আসে। সত্যি আজকে অনেক ভালো লাগছে, তোমার বাবা মায়ের সাথে দেখা হয়। তুমি এখন কি কাজ করছো বলো তো? কি আর করব, হসপিটালে কিছু কাজ করছি আর বাড়িতে থেকে বাবা মায়ের দেখাশোনা করছি। তাহলে তো অনেক ভালো। আচ্ছা, এবার যেতে হবে, অনেক সময় হয়ে গিয়েছে। হ্যাঁ চলো তাহলে। ওরা দুজন দুই দিকে রওনা দিল। এদিকে ইরা যেতে থাকে, তখন ইরা খেয়াল করে কয়েকটা গাড়ি ইরাকে ফলো করছে। তাই ইরা গাড়িটা একটু জোরে চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কাজ হলো না। ওরাও গাড়িটা অনেক জোরে চালাচ্ছে, কিন্তু ইরার থেকে মনে হচ্ছে ওদের সাথে পারবে না। সেজন্য আকাশকে কল দেয়। হ্যাঁ বলো, বাসায় পৌঁছালে কি? পৌঁছাবো কি করে, কয়েকটা গাড়ি আমার পিছু নিয়েছে। তুমি এখন কোথায় আছো আর তোমার লোকেশন শেয়ার করো আমাকে। আকাশের কথায় ইরা তাড়াতাড়ি করে নিজের লোকেশন শেয়ার করে দেয়। তুমি সামনে গিয়ে বাম দিকে মোড় নেবে, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে যাবে। ঠিক আছে, কিন্তু ওরা তো আমাকে প্রায় ধরে ফেলবে মনে হচ্ছে। তুমি চিন্তা করো না, শুধু আমার কথা মতো আসতে থাকো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আসি, কিন্তু ওরা তো গুলি করছে। আর বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট অপেক্ষা করো, আমি তোমার কাছে চলে আসবো। এদিকে ইরা আকাশের বলার রাস্তায় আসতে থাকে, কিন্তু হঠাৎ করে ইরা গাড়ির চাকায় গুলি লাগায় আর গাড়িটা কিছু দূর গিয়ে থেমে যায়। গাড়ি থেমে যাওয়াতে ওরা নিজেদের গাড়ি নিয়ে নেমে ইরা গাড়ির দিকে এগোতে থাকে। এদিকে ইরার তো ভয় শেষ, কেননা ওদের সংখ্যা প্রায় 15 জন। ওরা যত এগোচ্ছে ইরা তত ভয় পাচ্ছে। এদিকে আকাশ গাড়ি নিয়ে ইরার গাড়ির সামনে চলে আসে, সাথে ইরা ওর গাড়ি থেকে নেমে আকাশে গাড়িতে ওঠে। তুমি এসেছো, আমি তো ভেবেছি এরা আজকে হয়তো আমাকে মেরেই ফেলবে। কি যে বলো না, আমি থাকতে কার এত বড় যে তোমাকে মারবে? এখন এখান থেকে তাড়াতাড়ি চলো। তুমি গাড়িতে থাকো, আমি ওদের দেখতেছি। আকাশ যে গাড়ি থেকে নামতে যাবে তখনই ওই লোকগুলো গুলি করতে থাকে। এতে করে আকাশ নামতে পারেনি, তাই গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিতে থাকে। ওদের লোক পিছন থেকে গুলি করতে থাকে, কিন্তু এতে গাড়ি কিছু হলো না দেখে ওরা নিজেদের গাড়ি নিয়ে আকাশের গাড়িকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর আরও 2-3টে গাড়ি এসে আকাশের গাড়ি ফলো করতে থাকে। ওদের গাড়ি বেশি দেখে আকাশ গাড়িটা জঙ্গলের ভেতরে নিয়ে যায়, কেননা ওদের লোকজন অনেক বেশি। সেজন্য ওদের জঙ্গলের ভিতরে নিয়ে যা করা করতে হবে। আচ্ছা, আমরা জঙ্গলের ভিতরে গিয়ে আমি কাউকে কল করে এখানে আনবো কি? কাউকে লাগবে না, 40-50 জন আসলেও আমার কিচ্ছু করতে পারবে না। তুমি সিট বেল্ট ভালো করে বেঁধে নাও, কারণ এখানে রাস্তা ভালো না। আকাশের কথায় ইরা ভালো করে বেল্ট বেঁধে নিল। কিছুক্ষণ পর আকাশের গাড়ি থামিয়ে গাড়ি থেকে কয়েকটা বন্দুক বের করে নিজের কাছে রেখে দিল, সাথে ইরাকে একটা জ্যাকেট পরিয়ে দিল, সাথে নিজেও পরে নিল। জ্যাকেটটা ইরা খুব পরিচিত মনে হচ্ছে, সেজন্য আকাশকে জিজ্ঞেস করে, এই জ্যাকেটটা তুমি কোথায় পেলে আকাশ? এখন কি উত্তরের অপেক্ষাই করবে, নাকি এখানে মরার জন্য দাঁড়িয়ে থাকবে? আকাশের কথা শুনে ইরা কোনো কথা বলল না। আকাশের পিছু পিছু জঙ্গলের ভিতরে চলে গেল। এদিকে ওই লোকগুলো জঙ্গলের কাছে এসে গাড়িটার কাছে আসে। ওরা গাড়িটা খুঁজে দেখে, কিন্তু কোনো লোক না পাওয়ায় ওরা জঙ্গলের ভিতরে খুঁজতে চলে যায়। আচ্ছা, আমরা এত ভেতরে কেন যাচ্ছি যদি হারিয়ে যাই জঙ্গলের ভেতরে? তুমি চুপচাপ করে আসতে থাকো। আকাশ ইরাকে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট ঘরে আসে, ওখানের ভেতরে আসে। ওয়াও, এই জঙ্গলের ভিতরে এত সুন্দর ঘর। এরপর আকাশ ওখানে থাকায় একটা জায়গায় হাত দিতেই ঘরে একটা কোণায় কয়েকটা টুকরো সরে যায়। এতে ইরা অবাক হয়ে যায়। কি, এই ঘরের ভেতর গুপ্ত দরজা? তুমি এখন চুপ করে এটার ভেতরে যাবে, ওখানে তুমি সেফ থাকবে। আমি না আসা পর্যন্ত তুমি বের হবে না। সাথে এই মিটারটা রাখো, যদি আমি আর না ফিরি তাহলে এই মিটারে চাপ দিলে 20 মিনিটের মধ্যে তোমাকে উদ্ধার করার জন্য লোক চলে আসবে, তাই চিন্তা করবে না। আমি তোমার সাথে কানেক্ট থাকবো, আমার কিছু হয়ে গেলে তুমি তা বুঝতে পারবে। সবটাই বুঝলাম, কিন্তু
কিন্তু কি দেখো, আমার হাতে কিন্তু একদম সময় নেই। আকাশ যেই যাবে ইরা আকাশের হাত ধরে টান দিল আর নিজের বুকের সাথে মিশে নিল। সত্যি করে বলো, তুমি ফিরে আসবে তো? আকাশ ইরার বুকের উপরতে সরে গিয়ে ইরার কপালে একটা চুমু দিয়ে, আমি অবশ্যই ফিরে আসবো তোমার কাছে, শুধু একটু অপেক্ষা করো। এদিকে ইরাও কম না, আকাশকে জড়িয়ে ইরাও আকাশে চুমু দেয়, সাথে লিপকিসও। লিপকিস করাতে আকাশ অনেকটা অবাক হয়, কেননা ইরা যে লিপকিস করবে তা আকাশ মোটেও ভাবতে পারেনি। এখনই তোমার রোমাঞ্চ করতে ইচ্ছে হলো, তাহলে চলো ভেতর গিয়ে রোমাঞ্চ করি, পরে না হয় ওদের দেখে নেব। আকাশের কথায় ইরা কিছুটা লজ্জা পায়। বিয়ের আগে এর চেয়ে বেশি রোম্যান্স করা ঠিক হবে না, তাই এখন যা দিলাম তাই নিয়েই সুখে থাকো। আমি তাহলে যাচ্ছি, ওরা এতক্ষণে প্রায় কাছাকাছি চলে এসেছে। কথাগুলো বলে আকাশ বের হয়ে যায়। ওখানে আকাশ একটা জায়গায় লুকিয়ে পড়ে, সাথে দূর থেকে ওই লোকগুলোকে গুলি করে মারতে থাকে। এতে করে বাকি লোকগুলো গাছের পাশে লুকিয়ে যায়, কিন্তু এতেও আকাশ থেমে থাকেনি, গাছের পাশ কেটে ওদের মারতে থাকে। এইভাবে প্রায় 1 ঘন্টায় 30 জন লোককে মেরে ফেলে। সেজন্য আকাশ ভেবেছিল আর কেউ বেঁচে নেই, তাই গাছের আড়াল থেকে বের হয়ে ঘরটার দিকে যেতে থাকে, কিন্তু পাশে কেউ একজন লুকিয়ে আকাশকে গুলি করে। এতে করে আকাশের হাতে গুলিটা লাগে। গুলি লেগে আকাশ গাছের পাশে লুকিয়ে পকেট থেকে কেমিক্যাল বের করে ওই জায়গায় লাগিয়ে দেয়। এতে করে গুলি নিচ থেকে বেরিয়ে যায় এবং ওই জায়গা থেকে রক্ত বের হচ্ছে না। এদিকে লোকটা ভেবেছিল আকাশে গুলি লেগেছে, তাই সে আড়াল থেকে বের হয়, অমনি আকাশ গুলি করে ওকে মেরে ফেলে। আকাশ ইচ্ছে করে ওকে বাঁচিয়ে রেখে কার লোক তা জেনে নিতে পারত, কিন্তু আকাশ আগের থেকে জানে কে এই কাজটা করতে পারে, তাই ওকে বাঁচিয়ে রাখলো না। ওকে মেরে আকাশ ওই ঘরের ভিতর দিয়ে নিচে নামে। এরা আকাশে নামতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আহ, কি হয়েছে তোমার হাতে? গুলি লেগেছে হাতে। তুমি এখানে শুয়ে থাকো, আমি গুলিটা বের করছি। লাগবে না, আমি অনেক আগেই বের করে নিয়েছি। কিন্তু তোমার হাত থেকে তেমন রক্ত তো বের হলো না। ও তুমি বুঝবে না, এখন একটা ফার্স্ট বক্স এনে তাড়াতাড়ি সেলাই করে দাও। আকাশের কথা এরা ফার্স্ট বক্স নিয়ে ওই জায়গায় সেলাই করতে করতে কান্না করছে। আরে আমি ঠিক আছি, তুমি শুধু শুধু কান্না করছো কেন? আমার জন্য তুমি সবসময় বিপদে পড়ো, সাথে নিজের একটা না একটা ক্ষতি করে বসো। আরে তুমি কান্না করলে তো মেকআপ নষ্ট হয়ে যাবে। এই একদম বাজলামো করবে না। দেখো এখন সেফ হবে না, তাই তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে। কি পাগল হয়ে গেলে নাকি? তোমার হাতের এই অবস্থা, সেখানে কি না তুমি এখান থেকে যেতে চাইছো? এই বক্সে একটা জেলের মতো মেডিসিন পাবে, ওটাই সেলাইয়ের উপর লাগিয়ে দাও। আকাশের কথা মতো সেলাইয়ের জায়গায় লাগিয়ে দেয়, এতে সুতোগুলো গলে যায়, ওই জায়গাটা আবার আগের মতো হয়ে যায়। এ দেখে ইরা অনেক আশ্চর্য হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আকাশ দেরি না করে ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে গাড়িতে উঠে যায়। গাড়ি চালিয়ে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়। পরের দিন সকালে ইরা ওর এজেন্সিতে এসে হাজির হয়ে সাইনাকে বলে, আপনাকে একটা কথা বলেছিল। কি কথা? কথাটা হচ্ছে আপনাকে একটা কথা বলেছিল। কি কথা? কথাটা হচ্ছে আমাদের ব্যবহার করা সবকিছু আমি অন্য আরেকজনের কাছে দেখলাম। আমাদের ব্যবহার করা জিনিস মানে? এই দেখুন। কথাটা বলে একটা জ্যাকেট আর কিছু কেমিক্যাল শাইনাকে দেখায়। শাইনা ওগুলো দেখতে থাকে। ইরা, তুমি এগুলো কোথায় পেলে? এটা তো কিছুতেই সম্ভব না। কোনটা কিছুতেই সম্ভব না? এই কেমিক্যালগুলো বাইরে কি করে গেল সেটাই তো আমি ভাবছি। তুমি এগুলো কোথায়, আর আগে বলো এই জ্যাকেট তোমার কাছে কি করে এলো? আপনি এগুলো পরীক্ষা করে একটু বলবেন কি এটা আমাদের কেমিক্যাল কিনা? তুমি একটু অপেক্ষা করো, আমি সব কিছু ল্যাবে পাঠাচ্ছি। শাইনা ওগুলো দেখতে থাকে। শাইনা সব কিছু দেখে নিয়ে ল্যাবে চলে যায়। ওখানে গিয়ে সব কিছু টেস্ট করে জানতে পারে যে এই কেমিক্যালগুলো ওদেরই। তবে জ্যাকেটটা স্ক্যান করে জানতে পারলো যে এই জ্যাকেটটা কারোর নাম লেখা আছে। এই নামটা সচরাচর খালি চোখে দেখা যায় না। এরপর ভালো স্ক্যানার মেশিন লাগে, এতে করে সব লেখা স্পষ্ট দেখা যাবে। শাইনা ওই জ্যাকেটে থাকা নামটা দেখে চমকে ওঠে। সেই জন্য শাইনা জ্যাকেটটা নিয়ে চলে আসে ইরার কাছে। ম্যাম, কিছু জানতে পেরেছেন? তেমন কিছু জানা যায়নি। কেমিক্যালগুলো আমাদের এইগুলোর সাথে কিছু পরিমাণে ম্যাচ করে, কিন্তু
তুমি জ্যাকেটটা যার কাছ থেকে নিয়েছো তাকে গিয়ে ফিরিয়ে দেবে। ওকে তো দিবই ম্যাম, ও আমাকে পরিয়ে দিয়েছিল এই জ্যাকেট, এরপর খোলা হয়নি। তুমি আমাকে একটা কথা বলো, এই জ্যাকেটটা তোমাকে কেন পরিয়েছে? আসলে শুনুন ম্যাম, আমি ওই দিন এরপর ইরা শাহিনাকে সবগুলো ঘটনা খুলে বলতে থাকে। সব কিছু জানার পর শাহিনা বুঝতে পারলো অনেক কিছু। আচ্ছা একটা কথা বলো, তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমি অনেক ভালোবাসি, কিন্তু ও যেভাবে মারামারি করছে, এইভাবে ওকে কোন দিন না পুলিশ বা আমরাই না কোনো ক্ষতি করে দিই এইভাবে। চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো তাকে এত সহজে কেউ কোনো ক্ষতি করতে পারবে না বলে আমার মনে হয়, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাহলে আমি এখন আসি। ইরা ওখান থেকে চলে আসে নিজের বাড়িতে। আকাশের কথা ভাবতে থাকে, কি করে আকাশ এত কিছু জানে, তারপর মারামারিতেও এক্সপার্ট। তাছাড়া শুধু বিজনেসের জন্য কেউ ওর বাবা মাকে মারতে চাইবে তা তো বিশ্বাসই হচ্ছে না। ইরা এত কিছু ভাবতে থাকে, তখনই আকাশের কল আসে। হ্যাঁ বলো। সকাল থেকে কই ছিলে বলো তো? কল দিলাম, ফোনটাও বন্ধ করে রেখেছো তুমি। চার্জ ছিল না, সেই জন্য বন্ধ ছিল। তা কি বলবে? এরপর থেকে কোনো সমস্যা হয়নি তো তোমার? আর তো কোনো সমস্যা হয়নি। আচ্ছা তুমি কোথায় আছো এখন? আমি তো এখন বাসে আছি। তোমার জ্যাকেট তো আমার কাছে রয়ে গেল, ওটা কি তুমি নিবে না? জ্যাকেটের কথা বলতেই আকাশে মনে পড়ল, কেননা এই জ্যাকেট ভুল লোকের হাতে পড়লে অনেক বড় সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এরা তুমি যেখানেই থাকো না কেন জ্যাকেটটা সামলিয়ে রাখবে, বলেও এই জ্যাকেটের কথা কাউকে বলবে না। তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, এরপর না হয় জ্যাকেট নিয়ে যেও। তাহলে তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসতেছি। 30 মিনিট পর আকাশ ওর গাড়ি নিয়ে ইরাদের বাড়ির সামনে আসলো। গাড়ি থেকে নেমে আকাশ ইরার বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ইরার কাছে গিয়ে ওই জ্যাকেটটা নিয়ে নিজে পরে নেয়। আচ্ছা এই জ্যাকেটে কি এমন জিনিস আছে? তুমি জানতে চাও তো এই জ্যাকেটের কি এমন আছে? তা তোমাকে দেখাচ্ছি। তাহলে দেখাও কি আছে এই জ্যাকেটে। এই দেখো, তবে এই কথা বাইরে কারোর কেউ যেন না জানে। এরপর আকাশ ইরাকে এই জ্যাকেটের দ্বারা কী কী করতে পারবে তার সব কিছু দেখাতে থাকে। এইসব কিছু দেখে ইরা তো অনেক অবাক, কেন সামান্য একটা জ্যাকেটের দ্বারা এত কিছু সম্ভব হতে পারে তা ইরার ধারণা নেই। কেননা ইরাকে যে জ্যাকেট দেওয়া হতো এজেন্সি থেকে, ওই জ্যাকেটের শুধুমাত্র গুলি আটকাতে সাহায্য করে, কিন্তু এই আকাশের জ্যাকেট দিয়ে তো অনেক কিছু করা যায়। ওয়াও, এত কিছু সম্ভব এই জ্যাকেট দিয়ে? আকাশের হ্যাঁ, বাইরে থেকে কিছু বুঝতে পারবে না, কিন্তু এটা একবার চালানো শিখে নিলে এরপর তো তুমি দেখলেই। বন্ধুরা আপনারা আবার এখন জানতে চেয়েন না, কেননা গল্প পড়লেই আস্তে আস্তে সব জানতে পারবে, সেই জন্য গল্পের সাথে থাকতে হবে আপনাদেরকে। তুমি তাহলে থাকো, এখন আমি গেলাম, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ঠিক আছে তুমি তাহলে যাও, কিন্তু সাবধানে থাকবে। আর হ্যাঁ, তুমি কারোর সাথে কিন্তু একদম ঝগড়া করবে না। তুমিও তাহলে বাড়ির বাইরে বেশি থাকবে না, ঠিক আছে? প্রয়োজন হলে আমাকে বলে দেবে, আমি চলে আসবো। তাহলে এবার আসি আমি। আকাশ ওখান থেকে চলে যায়। এদিকে ইরার একটা মিশন চলে এসেছে, সেজন্য এজেন্সিতে চলে আসে। আমাকে ডেকেছেন ম্যাম? হ্যাঁ ডেকেছি, একটা মিশন আছে। তোমাকে এবং তোমার সাথে কিছু এজেন্ট দেওয়া হবে, তোমরা ওই মিশনটা শেষ করবে। ওই মিশন তোমরা এখান থেকেই শেষ করতে পারবে। যেমন ধরো এই হসপিটালে যাবে, ওখানকার সব ইনফরমেশন জোগাড় করা হয়ে গেলে চলে আসবে, বাকিটা আমাদের অন্য এজেন্ট দেখবে। কিন্তু ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো তো? আমাকে তো বিয়ে করতে হবে, তাই আমি বলছিলাম কি মিশন থেকে আসার পর যদি আমাকে কয়েকটা দিন ছুটি দেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তুমি মিশন শেষ করে আসো, আমি প্রেসিডেন্টকে বলে ব্যবস্থা করে দিব। তবে তোমার চাকরির খবর কেউ যেন না জানে, এবং তুমি যাকে বিয়ে করবে সেও না। ধন্যবাদ। এরপর ইরা কিছু এজেন্ট নিয়ে বেরিয়ে পড়ে। তার সাথে আকাশকে জানিয়ে দেয় ও একটা হসপিটালে কাজ পেয়েছে, সেই জন্য ওই হসপিটালে কয়েকদিন কাজ করবে। সেই জন্য আকাশকে সব কিছু জানিয়ে দেয়। ওরা 4 জন মিলে ওই হসপিটালে জয়েন করে।
ওখানে ওদের 10 দিন লেগে যায় ওই হসপিটালের সব তথ্য বের করার জন্য। ওই সব তথ্য জোগাড় করতেই ওদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সব তথ্য জোগাড় করে ইরাও বাকি 3 জনকে নিয়ে ওখান থেকে চলে আসে এজেন্সিতে ফাইল জমা দিয়ে ইরাও বাড়ি চলে আসে। এসে আকাশকে কল দেয়। হ্যাঁ বলো। তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে আজকে, ঠিক আছে? কেন বলো তো? আমাদের বিয়ের কথা পাকা করার জন্য। ঠিক আছে, আমি বিকালের মধ্যে বাবা মাকে নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন মিটিংয়ে আছি, তুমি তৈরি হয়ে থেকে, আমি বিকালের মধ্যে আসবো। এরপর ইরা কল কেটে দিয়ে নিচে গিয়ে ওর বাবা মাকে সবটা বলে। ইরার বাবা মা আকাশকে আগে যেহেতু দেখেছে এবং ওরা একে যেহেতু অন্যকে পছন্দ করে, তাই আকাশ ওর মা বাবাকে নিয়ে আসলে ওদের বিয়ের ব্যবস্থা করবে। এদিকে আকাশও ওর বাবাকে বলে দেয় বিকালে যেন সব মিটিং ক্যান্সেল করে দেয়, কেননা ওরা ইরাদের বাড়িতে যাবে বিয়ের তারিখ ঠিক করার জন্য। বিকালবেলায় আকাশ ওর বাবা মাকে নিয়ে ইরাদের বাড়িতে চলে আসে। বিয়ান সাহেব, আমার ছেলে যখন আপনার মেয়েকে পছন্দ করেছে তখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তা আপনি এখন কি বলেন? আমার কোনো আপত্তি নেই। আমি চাই আমার মেয়েটা সুখে থাকুক, তাই ওর খুশিতে আমিও খুশি। ও যাকে বিয়ে করলে খুশি হবে তার সাথে আমরা ওর বিয়ে দিব। এরপর সব দিক দিয়ে যেহেতু ঠিক আছে, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে নিল ওনারা। তখন আকাশ বলে ওঠে, বিয়েটা যদি আমাদের বাড়িতে হয় তাহলে কি কোনো সমস্যা হবে আপনাদের? তোমাদের বাড়িতে চলো, অনেকে তো অনেক কথাই বলবে। আমি এই জন্য বলছি কারণ অনেকে অনেক রকম ঝামেলা করতে পারে, তার উপর আরও কিছু সমস্যা আছে, যার জন্য ওখানেই বিয়েটা হওয়া ভালো হবে। যদি ইরা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। বাবা যেখানেই বিয়ে হোক না কেন আমি রাজি আছি। তাহলে তাই হবে। ইরা যখন রাজি তাহলে আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তাহলে ওই কথাই রইল, 5 দিন পর বিয়ে। তাহলে আপনারা সব কিছু ঠিক করে আমাদের বাড়িতে চলে আসবেন। ওখানে সব কিছু মিটিয়ে আকাশও ওর বাবা মাকে নিয়ে চলে আসে। ইরা ওখান থেকে ওর এজেন্সিতে চলে আসে শাহিনার কাছে। ম্যাম 5 দিন পর আমার বিয়ে, তাই আমি 2 দিন পর থেকে 10 দিন আসতে পারবো না। আমি প্রেসিডেন্টকে বলেছি, উনি বলেছে তোমাকে 1 মাসের ছুটি দেওয়ার জন্য। 1 মাস শুনে ইরা তো অনেক খুশি। সত্যি ম্যাম 1 মাসের ছুটি? প্রেসিডেন্টকে আমার সালাম দিবেন। তোমাকে কাল থেকে না আসলেও চলবে। তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হয়েছে, তাই ততদিন হবু হাজবেন্ডকে সময় দাও। একটা কথা বলা ছিল ম্যাম। কি কথা? তাড়াতাড়ি বলো। আপনি যদি আমার বিয়েতে আসতেন তাহলে অনেক ভালো হতো ম্যাম। দেখো ইরা, আমি আসতে পারবো কি না এর ঠিক গ্যারান্টি দিতে পারছি না, তবুও আসার চেষ্টা করব আমি। তোমার হাতের ঘড়ি, বডিতে থাকা চিপগুলো দিয়ে যাও। কেন? ওইগুলো থাকলে সমস্যা হবে তোমার। শাহিনার কথা শুনে ইরা ওর সব কিছু দিয়ে দেয়, দিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এরপর বাড়িতে এসে সব কিছু গুছিয়ে নেয়, কেননা এরপর থেকে ইরা ও ইরার মা বাবা আকাশদের বাড়িতেই থাকবে। সেই জন্য যাবতীয় সব কিছু গুছিয়েছে ওরা। গোছানো শেষ হলে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আকাশদের বাড়ির উদ্দেশ্যে। ইরার বাবা মা তো বাড়িটা দেখে অনেক অবাক হয়, কেননা বাড়িটা বেশি বড়ও না আবার ছোটও না। বাড়িতে ওনারা তেমন কাউকে দেখতে পায়নি। কিছুক্ষণ পর আকাশের বাবা মা বাইরে এসে ওনাদের নিয়ে ভিতরে চলে আসে। আচ্ছা, বাড়িতে বিয়ে অথচ কোনো ফুল বা কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি কেন? জানি না কেন করা হয় এ নিয়ে, এ বিষয়ে আকাশ বলতে পারবে। তাছাড়া আমরা এখানে লুকিয়ে থাকি। ইরার বাবা মায়ের কথা শুনে চমকিয়ে ওঠে। লুকিয়ে থাকেন মানে? এরপর আকাশের বাবা মাকে সব ঘটনা ওনাদেরকে খুলে বলে। সবটা শোনার পর ওনারা বুঝতে পারে আসল ঘটনা। সত্যি আমরা বুঝতে পারিনি আমাদের উপর এত ঝড় গেল। সমস্যা? আপনারা এসেছেন, এখন কোনো সমস্যা নেই, কারণ এতদিন 2 জন ছিলাম বাড়িতে, আজকে আপনারা সহ 5 জন হলাম। আসলে আকাশ তেমন একটা থাকতে পারে না বাসায়, ওকে তো অফিস সামলাতে হয়, সেজন্য।
এরপর ওনারা ইরার বাবা মাকে একটা রুম দেখিয়ে দেয়, অন্য রুমে ইরাকে। ওনারা রুমে গিয়ে রেস্ট করতে থাকে। এদিকে ইরা তো ভাবতে, যাক বাবা, 1 মাসের ছুটি পেয়েছি, অনেক ভালোভাবে দিনগুলো কাটানো যাবে। এদিকে আকাশ এই বিয়ে নিয়ে অনেক টেনশনে আছে, কেননা আকাশ চায় না কোনো সমস্যা হতে এই বিয়েতে। এইভাবে দেখতে দেখতে ওদের বিয়ের দিন ঘনিয়ে এলো। আজকে ওদের বিয়ে, কিন্তু বাড়িতে তেমন লোকজন নেই, শুধু ওরা ছাড়া। অনেক কিছুর পর ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ে শেষে আকাশ কাজীকে ওনার অফিসে নিয়ে গিয়ে পৌঁছে দেয় এবং ওখান থেকে চলে আসে বাড়িতে। আজকে আকাশও ইরার ফুলসজ্জা। ইরা এইদিকে কিছুটা নার্ভাস, কেননা ওদের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু বিয়ে বাড়ির মতো লাগছে না। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? আচ্ছা, কবে এখান থেকে বের হতে পারবো আমরা? খুব বেশি দিন নেই, তুমি চিন্তা করো না। আমি সব কিছু ঠিক করে নিয়ে এই বাড়ি থেকে আমার নিজের বাড়িতে চলে যাব। ততদিন তোমাদের একটু সেভে থাকতে হবে। তোমার জন্য না হয় থাকলাম। আকাশ ইরা চোখ বেঁধে দিল। কি হলো, চোখ কেন বাঁধছো? আমি 1 মিনিটের মধ্যে আসতেছি, তুমি এখানেই বসে থাকো। আকাশের কথা মতো ইরা বসে থাকে। এইদিকে আকাশ বারান্দায় গিয়ে কি যেন নিয়ে এসে বিছানার উপর রাখে। তখন ঠিক 12টা 1 মিনিট হতে চলল। আকাশ ইরা চোখের বাঁধন খুলে দিয়ে, হ্যাপি বার্থডে ইরা, হ্যাপি বার্থডে টু ইউ। এইদিকে ইরা তো চমকে উঠল, কেন আজকে যে ওর জন্মদিন তা ইরা ভুলে গিয়েছে। আপনারাই বলুন, বিয়ের কারণে এত কিছু মনে থাকে? আমি তো ভুলেই গিয়েছি যে আজকে আমার জন্মদিন। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। তাহলে আমার গিফট কোথায়? আগে কেক তো কাটো। এরপর ওরা দুজন কেক কাটে, সাথে একে আরেকজনকে খাইয়ে দিতে থাকে। কেক কাটা নিয়ে ওরা অনেক মজা করতে থাকে। অনেক হয়েছে, এবার আমার গিফট দাও। তোমাকে যে বিয়ে করলাম এটাই তো সবচেয়ে বড় গিফট। তাছাড়া রাতে তো আরো অনেক কিছু গিফট দেবো, তা হয়তো তুমি নিতেও পারবে না। যা দুষ্টু কোথাকার, আমার বুঝি লজ্জা করে না? চিন্তা করো না, আজ রাতে তোমার সব লজ্জা ভেঙে দেবো। এই দেখো, ভালো হবে না কিন্তু। ভালো কিছু না হোক, ওটাই তো আমি চাই। এরপর ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আয়নার সামনে বসে চুল ঠিক করছে। তা আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেননা ইরার চুল বেয়ে এখনো পানি পড়তে লাগলো। এদিকে ইরা আয়নার মধ্যে ঠিকই তা খেয়াল করে। কি দেখছো অমন করে? কাকে আবার? তুমি ছাড়া তো এই রুমে কেউ নেই, সেই জন্য তোমাকেই দেখছি। রাতে তো কম দেখলে না। তখন তো আঁধার ছিল, কিছুই দেখতে পেলাম না। থাক, তোমাকে আর দেখতে হবে না। এখন যাও, ফ্রেশ হয়ে নিচে নেমে আসো। আচ্ছা, আমি গেলাম ফ্রেশ হতে। আকাশ একটা তোয়ালে নিয়ে ভেতরে যাবে, তখন ইরা বলে ওঠে, এই একসাথে গোসল করে আসবে। গোসল কেন করবে? রাতে তো কিছু হয়নি, তাছাড়া তুমি কেন গোসল করতে গেলে? কিছু হয়নি মানে? অনেক কিছু আছে। তাছাড়া এত কথা তোমাকে বলতে বলিনি। যাও, গোসল করে আসো তাড়াতাড়ি। যাচ্ছি তো। আকাশ ভেতরে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে ইরা শাড়ি পরে বসে আছে। এটা কি হলো? আমি ভেবেছিলাম তোমাকে শাড়ি পরিয়ে দেব, কিন্তু তুমি দেখছি শাড়ি পরে নিলে। ঠিক আছে, তোমার যখন এতটাই ইচ্ছা তাহলে আমি খুলে নিচ্ছি, তুমি না হয় আবার পরিয়ে দিও। না থাক, কষ্ট করে যখন পরেছো, কান্না হয় পরিয়ে দেবো। এখন তাহলে আমি রেডি হয়ে নিই, তুমি না হয় মাকে রান্নার কাজে সাহায্য করো। তাহলে তুমি আসো, আমি গেলাম। ইরা নিচে নেমে আসে, সাথে আকাশও ফ্রেশ হতে থাকলো। আকাশ ফ্রেশ হয়ে নেমে এলো। নেমে দেখে ইরা মাকে রান্না কাজে সাহায্য করছে। ইরার মা আর আকাশের মা দুজনেই কাজ করছে, সাথে ইরা ওনাদের দুজনকে সাহায্য করছে। তুমি এসেছো? যাও, বাবাকে ডেকে নিয়ে আসো, আমি নাস্তা বেড়ে দিচ্ছি। আকাশ গিয়ে ওর বাবা শ্বশুরকে নিয়ে আসে, টেবিলে বসে। এদিকে ইরা ওদের সবাইকে খাবার দিচ্ছে, সাথে ইরার মা ও আকাশের মা ওনারাও খেতে বসে গেল। সবাই খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। ওনাদের সাথে ইরা ও আকাশের রুমে চলে আসে। আমার একটা জিনিস লাগবে। কি লাগবে বলো, আমি বাজার থেকে নিয়ে আসবো। এই জিনিস বাজারে পাওয়া যাবে না। কি সেটা? তাহলে আমার বেবি লাগবে। এত তাড়াতাড়ি বেবি? হ্যাঁ, তাড়াতাড়ি লাগবে, তাই তুমি বেবি নেওয়ার ব্যবস্থা করো।
ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও, আমি একটু বের হব। গতকাল আমাদের বিয়ে হলো আর তুমি কিনা আজকেই চলে যাওয়ার কথা বলছো। এই যে ম্যাডাম, বাসায় খাবার আনতে হবে বুঝলেন। একটা কথা, এই বাড়ি থেকে কোনো ল্যান্ড নাম্বার নেই, তাই ফোন ইউজ করবে। তবে আমার দেওয়া ফোন ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বাবা মা কি করবে? চিন্তা করো না, ওনাদের মোবাইল দিয়েছি, আর এটা তোমার জন্য। কেননা মোবাইলে লোকেশন ট্র্যাক করে ওনারা তোমার কাছে চলে আসতে পারে। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবে কিন্তু। তোমার জন্য কি আনতে হবে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে আসবে। তুমি তাহলে বাবা মায়ের সাথে গল্প করো, আমি গেলাম। আকাশ ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির সবাই মানা করছিল, কিন্তু আকাশ কোনো কথাই শোনেনি। আকাশ বের হয়ে চলে গেল। অন্যদিকে এজেন্সিতে আজকে ওদের প্রেসিডেন্ট আসবে, তাই সব কিছু ঠিক করে রেখেছে। ওদের প্রেসিডেন্ট আসলে সবাই সালাম দেয়। প্রেসিডেন্ট নিজে কেবিনে চলে যায়। ওখানে গিয়ে শাহিনাকে ডেকে পাঠায়। প্রেসিডেন্ট, আপনি এখানে কেন? আপনার তো... চুপ করে থাকো, কাউকে বলার দরকার নেই। কিছু এজেন্টকে রেডি হতে বলো, আমরা মিশনে বের হব। আমি এখনই এজেন্টদেরকে তৈরি হতে বলছি প্রেসিডেন্ট। শাহিনা চলে যায় এবং কিছু এজেন্টদের বলে তৈরি হয়ে নিতে, কারণ প্রেসিডেন্ট ওদের নিয়ে একটা মিশনে যাবে। প্রায় 10 মিনিট পর প্রেসিডেন্ট 10 জন এজেন্টকে নিয়ে একটা যুদ্ধ বিমান করে রওনা দেয়। কেননা আজকের যুদ্ধটা হবে অনেক ভয়ঙ্কর, কিন্তু ওরা বিমান থেকে নামবে না, সেই জন্য যুদ্ধ বিমান নেওয়া, তাহলে ওদের কষ্ট করে ওদের গুলি করতে হবে না। এইভাবে 1 ঘন্টা পর ওরা ওদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছায়। অন্যদিকে ইরা বাড়িতে না থেকে একটা হসপিটালের দিকে যায়, কেননা ওখানে কিছু কাজ আছে সেই জন্য। তাই ইরা ওখানে যায়, কিন্তু ওখানে জানতে পারে সব উল্টো হচ্ছে, কেননা এখানে হসপিটালের নামে মানুষ মারা হচ্ছে। সামান্য একটু অসুখ হলে এখানে অপারেশনের নাম করে লোকজনকে মেরে ফেলা হয়। এরপর ওদের শরীর থেকে সব কিছু বের করা হয়। বাড়ির লোকজন পুলিশ রিপোর্ট করলেও কোনো কাজ হয় না, কারণ এখানে ওদের যে ভর্তি হয়েছে তার কোনো প্রমাণ থাকে না, কেননা হসপিটাল থেকে কোনো ডকুমেন্ট দেয়া হয় না। এরা এখানকার সব কিছু বুঝে শুনে চলে আসে বাড়িতে। অন্যদিকে প্রেসিডেন্ট উনি নিজেই কাজ করতে থাকে। তোমরা বিমানে থাকবে, আমি ভেতরে যাব। ওখানকার পরিস্থিতি জেনে আমি তোমাদের বলবো কি করতে হবে। আমার অর্ডার না পাওয়া পর্যন্ত কোনো অ্যাকশন নেবে না। চিন্তা করবেন না প্রেসিডেন্ট, আপনি না বলা পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যাব না। কিন্তু প্রেসিডেন্ট, আপনি একা না গিয়ে সাথে কয়েকজন এজেন্টকে নিয়ে যেতে পারেন। প্রেসিডেন্ট ওদের দিকে তাকাতেই ওরা ভয় পেয়ে যায়। ক্ষমা করবেন প্রেসিডেন্ট, আপনার মুখের উপর কথা বলার জন্য। এদিকে প্রেসিডেন্ট বিমান থেকে নেমে ভেতরে যেতে থাকে। ভেতরে যেতে যেতে কোনো মানুষ নজরে এলো না, তবুও প্রেসিডেন্ট থামলো না, ভেতরে যেতে থাকে। কিছু দূর গিয়ে একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা খুব ছোট, সেই জন্য দূরবীন নিয়ে দেখতে থাকে হলোগ্রাম করে। এতে করে বাড়ির ভেতরে থাকা মানুষ থাকলে তা অস্তিত্ব বোঝা যায়, কিন্তু এখানে কোনো মানুষ নেই। তাই প্রেসিডেন্ট ভেতরে যায়। ওখানে থাকা কিছু রুম খুঁজেও কোনো কম্পিউটার বা কোনো কিছু পেল না। সেই জন্য কিছুটা আশ্চর্য হলো, কেননা এখানে তো লোক থাকার কথা, কিন্তু লোক না থাকায় আকাশের কিছুটা সন্দেহ হলো। কেউ হয়তো ওদের আমার আসল খবর লিক করে দিয়েছে, কিন্তু এটা তো সম্ভব না, কেননা আমি ছাড়া অপারেশন খবর তো অন্য কেউ জানবে না। এদিকে এজেন্টরা বিমানের ভেতরে প্রেসিডেন্টের আদেশ মানার জন্য বসে আছে সবাই। কিছুক্ষণ পর ওদের প্রেসিডেন্ট ফিরে এলো। প্রেসিডেন্ট অন্য এজেন্টদের কোনো কথা না বলে বিমান ঘুরিয়ে এজেন্সিতে নিয়ে যেতে বলে। 1 ঘন্টা পর প্রেসিডেন্ট 10 জন এজেন্টকে নিয়ে চলে আসে। শাহিনা, তোমাকে যে মিশনটা সম্পর্কে কিছু তথ্য বের করতে বলেছি, করেছো তো? হ্যাঁ প্রেসিডেন্ট, এই দেখুন, এটাই শেষ ফাইল। একটা কাজ করো, এই ফাইল তোমার কাছে রাখো। কালকে কয়েকজন এজেন্ট পাঠিয়ে এই ফাইলটা বন্ধ করার ব্যবস্থা করো। ওকে প্রেসিডেন্ট, তাই হবে। একটা কথা, আমি 1 সপ্তাহের জন্য এজেন্সিতে আসতে পারবো না, তাই তুমি বাকি কাজগুলো দেখবে। যদি সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করবে কল দিয়ে। আমি যতক্ষণ পর্যন্ত শিওর না হব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবে না। জি স্যার, তাই হবে। এরপর ওদের প্রেসিডেন্ট চলে আসে এজেন্সি থেকে। এদিকে আকাশ অফিস শেষ করে বাজারে যায়। ওখান থেকে বাজার করে নিয়ে আসে বাড়িতে।
কেননা একসাথে অনেক বাজার নিয়ে আসে, যাতে করে ওদের 2-3 সপ্তাহ বাজার করতে না হয়। বাড়িতে এসে আকাশ ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। তখন ইরা ওর রুমে ছিল না, সেই জন্য ফ্রেশ হতে চলে যায়। ওখান থেকে এসে নিচে নেমে আসে, ওখানে দেখে ইরা রান্না করছে। ইরা খাবার দাও, অনেক খিদে লেগেছে। বাবা মা ওনারা আসুক, তুমি বসো, আমি খাবার টেবিলে নিয়ে আসতেছি। ঠিক আছে, ওনারা আসুক, আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ পর সবাই চলে আসে। তখন ইরা ততক্ষণে ইরার খাবার নিয়ে এসে টেবিলে রাখে। সবাই আসতে ইরা খাবারগুলো বেড়ে দিচ্ছে, সাথে সবাই খাওয়া শুরু করলো। একটা কথা বলবো? কি কথা? বলছিলাম কি, আমরা এখান থেকে কবে যাব? কেননা এখানে থাকতে একদম ভালো লাগছে না। শহর থেকে কত দূরে আমরা, একদম নির্জন একটা জায়গায়, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। তুমি তো জানো আমার কত শত্রু, সেই জন্য আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, তাই তো তোমাদের নিয়ে এখানে থাকি। আচ্ছা, আমরা ইচ্ছা করলে তো সিকিউরিটি নিয়ে থাকতে পারি, কেননা তোমার আব্বু অনেক বড় বিজনেসম্যান। উনি সিকিউরিটির জন্য আবেদন করলে অবশ্যই উনি রাখতে পারবে। তাছাড়া উনি নিজস্ব বডিগার্ডও রাখতে পারে। ইরা, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না, কেননা আমাদের শত্রুর মোকাবিলা পুলিশ করতে পারবে না, কেননা ওরা অনেক শক্তিশালী, ওদের সহজে পরাজিত করতে পারবে না। তাছাড়া ওদের শক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, কারণ ওরা একজন আমাদের দেশের পুলিশের 10 জনের সমান, তাই ওদের সাথে পেরে উঠবে না। চিন্তা করো না, আর কয়েকটা মাস অপেক্ষা করো, তারপর আমরা আমাদের আগের বাড়িতে গিয়ে থাকবো। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। তাই হবে। আসলে আমাকে সবসময় একা থাকতে হয় তো, তাই আমি কথাটা বললাম, সেই জন্য তোমাকে বলেছি। আকাশ ইশারায় ইরাকে চুপ থাকতে বলে। ইরা আকাশের ইশারা বুঝতে পেয়ে চুপ হয়ে গেল। আহা আকাশ, বৌমা কি বলতে চেয়েছে বলুক না। শুনতে হবে না, তোমরা এখন খাবার খেয়ে শুয়ে পড়ো। সবার খাওয়া শেষ হয়ে গেলে ইরা বাসনগুলো ধুয়ে রুমে চলে আসে। রুমে আসার পর ইরা বিছানায় শুয়ে পড়ে আকাশের বুকের ওপর। খুব কষ্ট হচ্ছে না তোমার? কই না তো, কষ্ট হবে কেন? এই যে বাড়ির সব কাজ তোমাকে করতে হয়, তার জন্য কষ্ট হচ্ছে তোমার? তোমার জন্য না হয় এতটুকু কষ্ট সহ্য করে নিব। আমি বলছিলাম কি, বাড়িতে তোমার জন্য না হয় এতটুকু কষ্ট সহ্য করে নিব। আমি বলছিলাম কি, বাড়িতে 2 জন কাজের মেয়ে নিয়ে আসবো কি? একজনও লাগবে না, তাছাড়া মা তো আছে, বাকি রইল বাজার করা, তার জন্য তুমি তো আছে। কথাটা মন্দ না, তাহলে চলো ঘুমাই। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নেয় বের হবে বলে, কেননা আজকে ডেভিলের সাথে আকাশের শেষ বোঝাপড়াটা করে নেবে। তাই আকাশ আর ডেভিলের মিটিংটা একটা নির্জন জায়গায় করা হয়। ডেভিল, তুই কি পেলে আমার ফ্যামিলির দিকে নজর দিবি না? তুই ভালো করে জানিস আমি কি চাই। দেখ, তুই যা চাস তা তুই কখনো পাবি না। তাহলে আমারও কিছু করার নেই। তুই কি ভুলে যাচ্ছিস আমি কি করতে পারি তোর সাথে? আমি জানি তুই কী করতে পারিস, কিন্তু এখানে তুই আমার কিছুই করতে পারবি না। কারণটা তুই ভালো করেই জানিস, তাহলে কেন শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করব? তুই যেহেতু শুধরাবি না, তাহলে আমাকে যা করার করতে হবে। চেষ্টা করেই যা, দেখ কিছু করতে পারিস কিনা। তাহলে শোন, আমি আমার পরিবারকে বলেছি 1 মাসের ভেতরে আমি ওদের আমার বাড়িতে নিয়ে যাব, তাই তোর হাতে সময় মাত্র 1টা মাস আছে। দেখা যাক কি হয় না হয়, আমি অপেক্ষা করব। আমি চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারি, তুই কি না ভুলে গেছিস? তারপরও এত সাহস পাস তুই কোথা থেকে? তুই তো জানিস আমি সব সময় বোম নিয়ে ঘুরি, একটা চাপ দিতে এখান থেকে 100 মিটার পর্যন্ত সব শেষ। আমার জানটা আমার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু তোর কাছে তো তোর জানটা গুরুত্বপূর্ণ, কেননা তোর পরিবার আছে, তাই না? এই একটা কারণে তুই বেঁচে আছিস, নয়তো তুই বাঁচতে পারতি না। কথাগুলো বলে আকাশ ওখান থেকে চলে আসে, কেননা আকাশ চেয়েছিল সব কিছু ঠিক করবে, কিন্তু এই ডেভিলের মনে হচ্ছে কোনো কিছু ঠিক হতে দেবে না। ওই দিনের মতো আকাশ বাড়ি চলে আসে। এইভাবে দেখতে দেখতে 20 দিন কেটে যায়। আকাশ এই কয়েকদিনে কাজ অনেকটা গুছিয়ে এনেছে, এখন শুধু অ্যাকশনের অপেক্ষা। পরের দিন আকাশ বের হওয়ার সময় ইরাকে জড়িয়ে ধরে বলে, আমি যাচ্ছি একটা কাজে, ওখানের কাজটা ঠিক হলে আমরা আবার আগের বাড়িতে চলে আসতে পারবো। কিন্তু তোমাকে এমন কেন দেখাচ্ছে? মনে হয় অনেক নার্ভাস তুমি। কই না তো, আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। আমি হয়তো আজকে ফিরবো না,
যদি এই দিকটা সামলে নিও। যেখানে যাবে সাবধানে থাকবে, কেমন? চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। এদিকে আকাশ বের হয়ে আসে, অন্যদিকে প্রেসিডেন্ট এজেন্সিতে যায়, কেননা ডেভিলের বিরুদ্ধে আজকেই অ্যাকশন নেবে। সাইনা, আমার সকল এজেন্টদের মিটিং রুমে আসতে বলো। প্রেসিডেন্ট, আমি এক্ষুনি বলছি। 5 মিনিট পর সকল এজেন্টরা মিটিং রুমে এসে হাজির হয়। তোমাদের যে জন্য ডেকেছি, তোমরা এখানে 100 জন আছো, তাই আমি তোমাদের 10টা টিমে ভাগ করে দিতে চাই। তার সাথে তোমাদের 10টা জায়গায় হামলা করতে হবে। তোমরা নিশ্চিত আমার কথাটা বুঝতে পেরেছো? প্রেসিডেন্টের কথা এজেন্টরা সম্মতি জানালো। এরপর প্রেসিডেন্ট ওদের 10 জনের জন্য টিম লিডারকে একটা করে ঠিকানা দেয় এবং 90 জন ওই ঠিকানায় চলে যায়, আর বাকি 10 জনকে নিয়ে প্রেসিডেন্ট নিজে বের হয়ে যায়। প্রেসিডেন্ট যে জায়গায় গিয়েছিল ওই জায়গাতেই ডেভিলকে পাওয়া যাবে, তাই ওখানে গিয়েছে প্রেসিডেন্ট। কিছুক্ষণ পর ওরা এসে হাজির হলো। প্রেসিডেন্ট সহ সবাই একে একে এসে হাজির হলো একটা জঙ্গলের ভেতরে। ভেতরে গিয়ে ওরা একে একে যাকে সামনে পাচ্ছে তাকে মেরে ফেলছে। এইভাবে 40-50 জন লোককে মেরে ফেললো সব এজেন্ট মিলে। ওদের মারতে মারতে ওরা ভেতরে ঢুকে যায় একটা বাড়ির মধ্যে। বাড়িতে ঢুকে ওরা ভেতরে অনেক লোককে দেখতে পায়। ওই লোকগুলোকে মেরে প্রেসিডেন্ট ডেভিলের সামনে যায়। বলেছিলাম না আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই হয়তো জানিস না, আমাকে মারলে তুই নিজেও বলবি। আমি মরি বা না মরি, কিন্তু তোকে বাঁচতে দেব না। আমি মরে গেলে কি হবে? আমার বাকি লোকরা কাজ চালিয়ে যাবে। চিন্তা করিস না, তোর বাকি আস্তানায়ও এতক্ষণে হামলা হয়ে গিয়েছে। এই কথা শুনে ডেভিলের মুখে হাসি মিলিয়ে গেল। এজেন্ট, তোমরা অনেকটা পিছু হেঁটে যাও। প্রেসিডেন্টের কথায় এজেন্টরা পিছু হেঁটে যায়। এজেন্টরা পিছু ফিরে যেতেই প্রেসিডেন্ট ডেভিলকে গুলি করে। ডেভিলের শরীরে গুলি লাগার কারণে বোম ফেটে যায়। এতে প্রেসিডেন্টের কিছু ক্ষতি হয়। প্রেসিডেন্টের অবস্থা দেখে বাকি এজেন্টরা প্রেসিডেন্টকে বিমানে করে এজেন্সিতে নিয়ে আসে। প্রেসিডেন্টের এমন অবস্থা দেখে শাহিনা সহ বাকি এজেন্টরা অনেক কষ্ট পেল। তার সাথে বাকি টিমের মধ্যে অনেক এজেন্ট মারাও যায়। প্রেসিডেন্টের এমন অবস্থা দেখে শাহিনা ইরাকে কল দেয় এখানে আসার জন্য, যাতে করে এখানে থাকা যারা আহত হয়েছে তাদের ট্রিটমেন্ট করতে পারে। এজেন্ট ইরা, আপনি তাড়াতাড়ি এজেন্সিতে আসুন। কিন্তু আমি তো ছুটিতে আছি। আসলে আজকে একটা অপারেশন হয়েছিল, এতে আমাদের কিছু এজেন্ট মারা যায়, আবার কিছু এজেন্ট আহত হয়, তাই ওদের চিকিৎসা করতে হবে। শাহিনার কথা শুনে ইরা চলে এলো এজেন্সিতে। ইরা আসলেই শাহিনা ইরাকে নিয়ে চলে আসে প্রেসিডেন্টের কাছে। ইরা এখানেই প্রেসিডেন্টের চেহারা দেখে কান্না করে দেয় এবং জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যা অন্য সব এজেন্টদেরকে অবাক করে দেয়, তার সাথে শাহিনাকেও। কি হচ্ছে কি ইরা? তুমি প্রেসিডেন্টকে ধরে কান্না কেন করছো? কারণ উনি আমার হাজবেন্ড। এই কথা শুনে সবাই অবাক। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের 22 দিন আগে বিয়ে হয়েছে, কিন্তু ও যে এজেন্সির প্রেসিডেন্ট তা কখনো আমাকে বলেনি। এখন কান্না না করে তুমি প্রেসিডেন্টের সেবা করতে থাকো। এদিকে ইরা আকাশের সেবা করতে থাকে। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরে তাকিয়ে দেখে ইরা পাশে বসে আছে। আকাশের হাত ধরে তা দেখে আকাশ কিছুটা অবাক হয়। ইরা, তুমি এখানে কি করে এলে? আমি এজেন্সিতে কাজ করি, আর মনে আছে একবার তোমাকে বাঁচিয়েছি? আমি সেই মেয়ে, পরে তুমি এখানে আমাকে চাকরি দিয়ে দিলে। সত্যি আমি জানতাম না যে আমার স্ত্রী আমার এজেন্সিতে কাজ করে। সত্যি আমিও জানতাম না যে আমার স্বামী এত বড় একটা এজেন্সির প্রধান। এরপর ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তখনই শাহিনা চলে আসে। সরি প্রেসিডেন্ট। আচ্ছা, বাকি এজেন্টদের কি খবর? প্রেসিডেন্ট, আমাদের 10 জন এজেন্ট মারা গিয়েছে। সবাইকে বোর্ড মিটিং রুমে আসতে বলো। সবাই বোর্ড মিটিং রুমে গেল। আকাশ ইরাকে নিয়ে ওখানে যায়। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমার মিসেস ইরা চৌধুরী। ও যে আমারই এখানে কাজ করে আমি জানতাম না। তাছাড়া আরেকটা কথা হলো, আপনারা অনেক দায়িত্বের সাথে মিশন সফল করেছেন। আমাদের যে এজেন্টগুলো শহীদ হয়েছে তাদের প্রত্যেকের ঘরে 100 কোটি টাকা করে নগদ অর্থ দিয়ে আসবে। ঠিক আছে প্রেসিডেন্ট, আজকের দিনের মধ্যেই আমি এজেন্টদের মাধ্যমে ওদের বাড়িতে টাকা পৌঁছে দিব।
এরপর আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। গাড়িতে বসে ওরা নিজের বাড়ির দিকে যেতে থাকে। তখন ইরা বলে, আচ্ছা, এক একজনকে 100 কোটি টাকা করে দিলে এজেন্সির টাকা কম পড়বে না? ইরার কথা শুনে আকাশ কিছুটা হাসে। এরকম বাকি এজেন্টদেরও যদি 100 কোটি করে দিই, এরপরেও আমার এজেন্সির টাকা 100 ভাগের 30 ভাগও কমবে না। তাই চুপচাপ করে এখন চলো, বাবা মাকে নিয়ে আগের বাড়িতে ফিরে যাব। এরপর আকাশ ওই বাড়িতে যায়, সাথে ওর বাবা মাকে ও ইরার বাবা মাকে নিয়ে ওদের আগের বাড়ি চলে আসে। ওই বাড়িতে ওরা অনেক সুখে এখন সংসার করতে থাকে, কেননা এখন ওদের আর কোনো শত্রু নেই। আকাশ আর ইরার ভালোবাসার জন্য ইরার 6 মাসে প্রেগনেন্ট। 10 মাস পর ওর পেটে ব্যথা শুরু হলে বাড়ির সবাই মিলে ইরাকে হসপিটালে নিয়ে যায়। ওখানে আইসিইউতে ইরাকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ইরার 2টো বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। ইরাকে বেডে শিফট করলে সবাই দেখা করার জন্য যায় ওখানে। একে একে সবাই বেবিদের আদর করে বেরিয়ে যায়। সবার শেষে আকাশ আসে। দেখো, আমাদের বেবি একদম আমার আর তোমার মতো হবে। ছেলেটা আমার মতো আর মেয়েটা তোমার মতো। আচ্ছা, ওদের একটা নাম তো রাখা দরকার। কি নাম রাখবো বলো তো? আমাদের ছেলের নাম হবে শ্রাবণ আর মেয়েটার নাম হবে আকাশী। এইভাবে ওদের বেবিদের নাম রাখা হয়। তার সাথে আকাশ ওর বেবিদের নিয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবারও ওদের সুখের দিন কাটতে লাগলো। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন, তার সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য।